বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাংবাদিক জিতেন বড়ুয়া, সভাপতি খাগড়াছড়ি প্রেস ক্লাব, এবং ডক্টর সৈয়দা রোজানা রশিদ, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না, তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা এবং আগামী 24 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন। এই ছিল একটি তথ্য। গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছেন আমেরিকার 4 জন সেনেটর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে একটি চিঠি লিখেছেন তারা। চিঠিতে স্বাক্ষর করেছেন 4 জন ডেমোক্রেটিক সেনেটর, বেন কার্ডিন, ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান এবং সেনেটর জেফ মার্কলি। এবং সেই চিঠিতে বলা হয়েছে যে সাম্প্রতিককালে বাংলাদেশে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে যে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দাবি জানানো হয়েছে বাস্তবিক অর্থে দেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। আরেকটি আজকে বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা, সেই বিষয়টি নিয়ে আমি কয়েকটি তথ্য তুলে ধরতে চাই। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শনিবার সকাল 6টা থেকে 72 ঘন্টার CHT ব্লকের নামে সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়। 3 জেলায় দূরপাল্লার কোনো যানবাহন না চলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বলা হচ্ছে যে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল শুক্রবার বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টার অবরোধ ডাকা হয় এবং পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF নামে যেটি পরিচিত, তারা এই অবরোধে সমর্থন জানায়। এবং এই সংক্রান্ত আরেকটি তথ্য হচ্ছে যে রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। শনিবার রাঙামাটি সেনানিবাসে তিনি রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন। এরপর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেছেন যে বৈঠকে সবাই তাকে বলেছেন যে তারা সম্প্রীতি চান, কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন ঘটছে এবং এই বিষয়ে যারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারা সবাই বলছেন যে এখানে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে যা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এই বিষয়ে আরেকটি তথ্য ছোট করে যোগ করতে চাই যে গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালায় সংঘর্ষ হয়েছিল এবং এর পরে এই সংঘর্ষ আরও বিভিন্ন জায়গায় হয়। পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাঙামাটিতেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় 2 জেলায় অনেক গ্রাহক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে সরকার ইন্টারনেট বন্ধ করার মতো কোনো নির্দেশনা দেয়নি। তিনি জানিয়েছেন খাগড়াছড়ি রাঙামাটি জেলায় কেবল কাটা পড়ে, আগুনে পুড়ে এবং বজ্রপাতের ঘটনায় ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়। এই সংক্রান্ত আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ আমি আরেকটু তুলে ধরতে চাই, কারণ এই বিষয়টি আমরা আলোচনা করব। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এই যে 3 জেলার পরিস্থিতি এটি নিয়ে একটি প্রতিবেদন করেছে, যার অল্প একটু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে বলা হয়েছে যে আদি বাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপর গত 72 ঘন্টা ধরে ধারাবাহিক হামলা চলছে। খুন হয়েছে অন্তত 10 জন অমুসলিম, পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের 1000-এরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা, বিজিপি এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের উসিলায় অমুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে বাংলাদেশ সেনা বৃহস্পতিবার রাতে খাগড়াছড়িতে গুলি চালিয়ে 3 বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে খুনের ব্যাখ্যা দিয়ে বলেছে UPDF অশান্তিতে প্ররোচনা দিচ্ছে, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে সেনা। এটি আনন্দবাজারের যে প্রতিবেদনটি করেছে তার একটি অংশ আমি বললাম। ছোট্ট করে আরেকটি তথ্য আপনাদের দিয়ে দিই।
সেটি হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির 2 শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে। আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরে আলোচনায় চলে যাব। এটিও বাংলাদেশের গতকালকে থেকে অর্থাৎ শুক্রবার থেকে বাংলাদেশের অন্যতম আলোচিত ঘটনা। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার জুম্মার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুর ও হামলার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর মধ্যে নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয় এবং এই বিষয়ে আরও বেশ কিছু তথ্য আছে, কেন হলো কি হলো এই বিষয়গুলো নিয়েও আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে পাবেন যে ইমামতি করা নিয়ে আসলে এখানে একটি বিরোধ ছিল। আমরা এই আলোচনায় এখন আর যাব না, আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমাদের আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে যে পার্বত্য জেলাগুলোর যে পরিস্থিতি সেগুলো আমরা জানতে চাইব এবং শুরুতে আমি এই বিষয়ে জানার জন্য আমি যেতে চাই জিতেন বড়ুয়া সাংবাদিক, আপনার কাছে জানতে চাবো যে এই যে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অবরোধ ডাকা হয়েছে, সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এখনকার পরিস্থিতি কি আপনার জানা মতে? এবং এই যে উপদেষ্টা হাসান আরিফ যে বলেছেন যে রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি তো ওইখানেই আছেন, আপনি কি দেখছেন, কি হচ্ছে আসলে? ধন্যবাদ। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন, উনি রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে আজকে খাগড়াছড়িতে আসছিলেন, খাগড়াছড়িতেও সেম কথাটা তিনি বলেছেন। আমরা যেটা মনে করি আসলে বাইরের ষড়যন্ত্র বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা আমরা নিজেরা বোধগম্য নয়। আমরা মনে করি এটা খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই বিভিন্ন রাজনৈতিক দল মানে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে একটা ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে কিছু কিছু মানে শীর্ষ দলের শীর্ষ নেতারা। আর বাইরের শক্তি যদি থেকে থাকে তাহলে আমরা বুঝলাম এইটুকু বুঝতে পারছি, যেমন একটি মোটরসাইকেল চুরি ঘটনাকে কেন্দ্র করে, তাহলে মোটরসাইকেল যে চুরি করলো সে গভীর রাতে একটা উপজাতীয় বা আদিবাসী জনগোষ্ঠীর একটা অধ্যুষিত এলাকায় সে কেন গেল? ভোর 4টা থেকে 5টার ভিতরে তাকে পিটুনি দেওয়া হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জেনেছি। এবং এই পিটুনি খেয়ে সে যখন পালিয়ে যাচ্ছিল তখন একটি বৈদ্যুতিক ফিলারের সাথে ধাক্কা খেয়ে তার খুবই গুরুতর আহত হয় এবং পরবর্তীতে স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সকে খবর দিলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যেহেতু তার কোনো আত্মীয় স্বজন নেই তাকে নিয়ে যায় নাই, পরবর্তীতে পুলিশ এসে সম্ভবত হাসপাতালে নিয়ে ভর্তি করে। এবং খাগড়াছড়ি থানার ওসি সাহেবও বলেছেন সে বিদ্যুতের খুঁটিতে খুব জোরে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তো এখানে এতটুকু পর্যন্ত তার বিরুদ্ধে থানায়ও বিভিন্ন চুরির মামলা আছে 14টি, 2টি মাদকের মামলা আছে, মোট 16টি তার মামলা আছে। সে একটা স্বীকৃত চোর এবং এই চোরকে যখন একটি রাজনৈতিক দল তাকে তাদের দলীয় কর্মী আখ্যায়িত করে তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল মিটিং করতে শুরু করছে, তখন এই পরিস্থিতিটা আসলে উত্তপ্ত হয়ে উঠে এবং ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করে। ওই দিন বিকাল বেলা যখন একটি রাজনৈতিক দলের ছত্র ছায়া কিছু উশৃঙ্খল যুবকরা মিছিল করে পাহাড়ি পাড়াগুলোতে হামলা চালানোর জন্য যায়, তখন প্রোটেকশনের জন্য পাহাড়ি যুবকরাও সংঘবদ্ধ হয়। তখনই একটি স্থানীয় সেনাবাহিনী এবং নিরাপদ বিজেপি পুলিশ তখন পরিস্থিতিটা খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ আনে। তখন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে 19 তারিখ দিঘিনালা সরকারি কলেজের ছাত্র জনতার ব্যানারে একটি মোহাম্মদ নামটা আমার ঠিক এই মুহূর্তে আমি ভুলে গেছি, তার নামটা জাস্ট মনে করতে পারতেছি না, মোহাম্মদ সুমন মনে হয়, এই তার হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে ওই দিন দুপুর বিকেল 3টার দিকে। তখন থেকেই বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উত্তেজনা ভাব ওই এলাকায় পরিলক্ষিত হয়। যখন বিকেল বেলা যখন ছাত্র জনতারা হাজার হাজার ছাত্র জনতা মিছিল করে বিক্ষোভ করে যখন দিঘিনালা বোয়ালখালী বাজারের দিকে আসছিল, তখন ওই এলাকায় কিছু পাহাড়ি যুবক বা তাদের জনতা সেখানে ব্যবসা বাণিজ্য করছিল বা অবস্থান করছিল। তো এক পর্যায়ে তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে পাহাড়ি জনগোষ্ঠী ছিল কম এবং বাঙালি জনগোষ্ঠীর সংখ্যায় বেশি ছিল।
এক পর্যায়ে বাঙালিরা কি করছে, ওই এলাকায় বিভিন্ন দোকানপাট ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখানে আগুন লাগিয়ে দেয়, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এটা পরবর্তীতে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। তা যেহেতু একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের একটা বড় ঘটনা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে মানে এই বিদেশি শক্তি যদি আমরা বলি, মাননীয় উপদেষ্টারা বলেছেন, সেটা যদি হয়ে থাকে, কিন্তু স্থানীয়ভাবে একটি কোনো রাজনৈতিক দল এর সম্পৃক্ততা আছে বলে যেটা আমি মনে করছি। কেননা রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে এই ঘটনা এত বড় মানে ঘটতো না। জিতেন বড়ুয়া, জি আপনি যেমনটা বলছিলেন, এখানে আমি একটু যোগ করি। আপনি যে বলছেন যে একটি রাজনৈতিক দল অস্থিরতা তৈরির অথবা তারা এখানে কোনো রকম সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এই ক্ষেত্রে কি মানে কোনো এই যে আগুন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বাসাবাড়িতে আগুন দেওয়া হলো, এখানে কি কোনো দখলের কোনো বিষয় আছে কিনা, প্রভাব বিস্তারের কোনো বিষয় রয়েছে কিনা, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে ওই জায়গাগুলো থেকে সরিয়ে সেই জায়গাগুলো দখল নেওয়ার মতো কোনো বিষয় আছে কিনা, অথবা নিয়ন্ত্রণ, আধিপত্যর আর্থিক কোনো বিষয় সেখানে রয়েছে কিনা? সেটা অবশ্যই থাকতে পারে, কেননা 5 আগস্টের পর থেকে এখানে এখন দখল রাজত্ব এবং চাঁদাবাজি খুব মারাত্মক আকার বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে যে সমস্ত পাহাড়িরা এখানে বসবাস করতেছে, তাদের এই ধরনের ঘটনার মধ্য দিয়ে তারা তাদের সহায় সম্পত্তি, জায়গা জমি, বাসাবাড়ি ফেলে মানে চলে গেলে এগুলি আত্মসাৎ করা হবে। আর ইদানিং যেই চুরির ঘটনাটা বলতেছি, সেটা হচ্ছে যে পাহাড়ি পাড়াগুলোতে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে এখনো পুরোপুরি ভাবে ঠিক হয় নাই, সেক্ষেত্রে বিভিন্ন যে মানে সন্ত্রাসীরা, বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর সন্ত্রাসীরা, তারা কি করে পাহাড়ি পাড়াগুলোতে গিয়ে মহিলাদের কাছ থেকে গলার চেইন, মোবাইল এগুলা কেড়ে কেড়ে নিয়ে আসে। এর ফলশ্রুতিতে কিন্তু এই চুরির ঘটনাটা যেটা আমরা মনে করি, কিন্তু এই চুরির ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে। আর আরেক পর্যায়ে এখানে আমি শুধু বাঙালি জনগোষ্ঠীর দোষ দেব না, এক্ষেত্রে পাহাড়ি যুবকদেরও কিছু উশৃঙ্খলতা রয়েছে বলে সেটা মানে অবস্থার দৃষ্টিতে মনে করা হচ্ছে। কেননা তারা এই ঘটনাটাকে একটা সহনশীলতা দিয়ে দেখে আইনানুগ বা প্রশাসনকে জানিয়ে, যেহেতু সেনাবাহিনী এখানে গেছে, তারা কোনো ধরনের সহিংসতা। এই জায়গাতেই আপনি যে বিষয়টা বলছিলাম একটু এখন যুক্ত করতে চাই, যেটা হচ্ছে যে এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অথবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশ অথবা সেনাবাহিনী ওনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, অথবা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে আপনি দেখছেন, এবং এতে কতটা কাজ হচ্ছে? জি, ঘটনার পরপরই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ রাস্তায় টল দিচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী যখন রাস্তায় টল দেয়, পাহাড়ি অধ্যুষিত গ্রামগুলোতে যখন সেনাবাহিনী তাদের পিকআপ বা তাদের যানবাহন নিয়ে যখন যাতায়াত করে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেখানে পাহাড়ি যুবকরা বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে সেনাবাহিনী মানে টলের ব্যবস্থাটাকে যেন ব্যাহত সৃষ্টি হয়, সেদিকে তারা চেষ্টা চালিয়েছে, যার কারণে সংঘাতটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা একটু চলে যাব ডক্টর সৈয়দা রোজানা রশিদের কাছে। আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাবো, যে যেমন উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন যে রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে, এ ধরনের ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? কারণ আমরা দেখেছি যে চলতি মাসে এবং কিছুদিন আগেও ভারতের মণিপুরে আমরা দেখেছি সংঘর্ষ, সহিংসতা হতে। 7 সিস্টার্স যেটাকে আমরা বলি, এই রাজ্যগুলোতেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর সাথে বাংলাদেশে আমাদের যে পার্বত্য জেলাগুলো, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের যে পরিস্থিতি আমরা গত শুক্রবার থেকে যদি বিশেষ করে বলি দেখতে পাচ্ছি, এর সাথে কি কোনো যোগসূত্র বা ষড়যন্ত্র যেগুলো বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে, এর কোনো যোগাযোগ থাকতে পারে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে যে বিপ্লবটা হয়ে গেল, শেখ হাসিনার সরকার পদত্যাগ করলো, তারপরে যে পরিবর্তনটা বাংলাদেশে হয়ে গেল, সেটার প্রেক্ষিতে আমাদেরকে পুরো ঘটনাটাকে দেখতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে পুরো যে জিনিসটা হচ্ছে এখন পার্বত্য চট্টগ্রাম জুড়ে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং আমাদের উপদেষ্টা মানে ওই অ্যাঙ্গেল থেকেই সম্ভবত কথাটা বলেছেন যে ওনারা ক্ষমতা নেওয়ার পর থেকেই কিন্তু একটার পর একটা বাধা ওনারা আসলে ফেস করছেন। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন একেবারে আনসারদের সেই সচিবালয়ে ঢুকে যাওয়া থেকে শুরু করে, তারপরে শ্রমিক অসন্তোষ,
তারপরে পরীক্ষা বাতিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল, এরকম অসংখ্য জিনিস কিন্তু একটার পর একটা ঘটছে। এবং এখানেও পার্বত্য চট্টগ্রামের জায়গাটা রিলেটিভলি একটু আনঅ্যাটেন্ডেড ছিল, ওই অর্থে যে মানুষের সমস্ত মনোযোগ কিন্তু এখন রিফর্মের দিকে, যে এখানে বসে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমরা সবাই এটাতেই খুব বেশি ব্যস্ত। এবং ওইখানে যেই জায়গাগুলো একটু অ্যাটেনশন কম থাকে সেখানেই দেখা যাচ্ছে যে একটা কিছু ঘটছে। তো আমার কাছেও মনে হচ্ছে যে এটা একটা বড় ধরনের বলবো যে পুরো পুরো যে সময়টা সেটাকে অস্থিতিশীল করে দেওয়ার যে চেষ্টা, সেটারই একটা কন্টিনিউয়েশন, এটা আলাদাভাবে দেখার সুযোগ নাই। আপনি মানে বাইরের শক্তির কথা বলছিলেন, এটা আপনি তো জানেনই, এটা সরাসরি ভাবে আমরা এখনো সেরকম কোনো প্রমাণ নাই যে বাইরে থেকে কেউ এসে করছে কিনা বা ইন্ধন যোগাচ্ছে কিনা, দেশের ভেতরেই বা কোন এলিমেন্টস গুলো কাজ করছে, বাট এটা তো আমরা আসলে আশঙ্কা করতেই পারি এরকম একটা কিছু হচ্ছে কিনা, এবং এখানে অ্যাকচুয়ালি কারা এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এই চিন্তাটা কিন্তু সবার ভেতরেই আছে, সবাই ইঙ্গিত দিচ্ছেন। এবং আমাদের সাথে কিন্তু পার্বত্য চট্টগ্রামের ৩৩০ কিলোমিটার ভারতের সাথে বর্ডার আছে, এবং সেই জায়গা থেকে সেই জায়গাটা একটু কিছুদিন আগেও কিন্তু অস্থিতিশীল ছিল। কুকি চিনদের যে ঘটনাটা আমাদের এখানে ঘটে গেছে, তার সাথে মণিপুরের সমসাময়িক ঘটনাগুলো, এগুলোকে মিলিয়ে আমাদের কাছে মনে হতেই পারে যে একটা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা কিন্তু সব মহল থেকেই থাকতে পারে, মানে সেটা অভ্যন্তরীণ হোক আর মানে বাংলাদেশের বাইরের কোনো শক্তির হোক, সেই জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার আছে। এবং এটাই সম্ভবত আমাদের উপদেষ্টা ইঙ্গিত করেছেন, এখানে কেউ হয়তো রাজনৈতিক স্বার্থ হাসিল করার একটা চেষ্টা হয়তো করতে পারে। এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা যে অবস্থা ওভারঅল আমাদের, মানে মধ্যবর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে আমরা কিন্তু আইন শৃঙ্খলা আগের মতো পাচ্ছি না, মানুষের কিন্তু সহযোগিতাটা সেরকম নেই। পুলিশ বাহিনী বলেন বা অন্য যারাই আছেন সংশ্লিষ্ট, প্রচন্ড অসহযোগিতা, ভীষণ একটা বৈরী পরিবেশের মধ্যে কিন্তু এই সরকারকে কাজ করতে হচ্ছে। এবং ওই সময়টায় স্বাভাবিক অবস্থায় যে স্বাভাবিক রাজনৈতিক ভারসাম্য থাকে, দুটো দল তিনটা দল যেভাবে কাজ করে একটা এলাকায়, বা কারো আধিপত্য থাকলে সেটাও যেভাবে কাজ করে, সেটা কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম কেন কোথাওই নেই, যে কারণে আমরা কিন্তু এগুলো রিপিটেশন দেখছি বিভিন্ন জায়গাতে। তো এটা একটা বড় ফ্যাক্টর, এবং সেটার উপরে ওনারা জোর দিচ্ছেন। আমার মনে হয় তারা বারবার বলেছেন ভবিষ্যতে এ ধরনের কাজের আমরা যদি আভাস পাই একদম ঘুরিয়ে দেওয়া হবে হাত, এই কথাগুলো কিন্তু আমাদের উপদেষ্টা বলেছেন একজন। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি সাথে আরেকটি বিষয় খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাবো, অথবা এই বিষয়ে আপনার একটা মতামত চাবো। আমরা দেখেছি যে বিগত সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় প্রতি পূজার সময় অথবা বিভিন্ন সময় ভারতে ইলিশ পাঠানো হতো, এবং সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আসার পরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের একটা বড় অংশের সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে একটা ক্ষোভ আছে যে বাংলাদেশের মানুষ অনেক টাকা দিয়ে ইলিশ কিনে খায়, কিন্তু ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুব অল্প পয়সায় ইলিশ কিনে খায়, বাংলাদেশ খুব কম দামে পাঠায়, এরকম একটা বিষয় রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ৩,০০০ টন, যদি আমি ভুল না করে থাকি, যে ইলিশ পাঠানো হচ্ছে। এই যে ইলিশ কূটনীতি, এই ইলিশ কূটনীতির বিষয়টা আপনি যদি আমাদের একটু বলতেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে ইলিশের গুরুত্বটা আসলে কতটুকু? খুবই ইন্টারেস্টিং এই জায়গাটা, কারণ বাংলাদেশ ভারতের সাথে অনেক রকমের রাজনীতি করেছে, অনেক রকম কূটনীতি করেছে, কূটনীতি বলে এটাকে, এবং সেখানটায় আমের পরে ইলিশ কূটনীতির জায়গাটা খুব বিখ্যাত। এবং এটা আমাদের কি বলবো, আমাদের একাডেমিক সার্কেলেও একইভাবে চিন্তাটা যে এটার কূটনৈতিক গুরুত্ব কতটুকু। দেখুন, আগে যেভাবে হাসিনা সরকার ইলিশ কূটনীতিটা করেছে, সেখানে ইলিশের গুরুত্বটা ছিল সম্পর্কটাকে আরো উন্নত করা এবং কিছুটা তাদেরকে তুষ্ট করা। সেই জায়গাটাতে উনি কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দিল্লি পর্যন্ত সব জায়গাতেই উনি এই নীতিটা করেছেন, এবং আম ইলিশ সেগুলো পাঠানোর ভিতর দিয়ে তার যে আনুগত্য এবং তার সরকারের যে জায়গাগুলো আছে, পানির হিস্সা থেকে শুরু করে সবকিছুই কিন্তু পাওয়ার একটা ব্যাপার ছিল।
কিন্তু এখন ইলিশ নিয়ে যে কূটনীতিটা হচ্ছে সেটা একদমই বিপরীত মুখে আমি মনে করি। কারণ এখন ইলিশকে যেহেতু ওদের দরকার ইলিশটা, এবং এটা কালচারের সাথে জড়িয়ে আছে এবং বহু বছর ধরে বাংলাদেশ থেকে এই সাপ্লাইটা আসছে, এটার সাথে একটা ব্যবসাও জড়িত। সবকিছু মিলে বাংলাদেশ এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করছে আমি বলবো। এবং কিসের সুযোগ? যে আমি না দিলে কিন্তু তোমরা খেতে পারবে না। এই যে জিনিসটা, এই মেসেজটা, এটা কিন্তু আমরা অলরেডি তাদেরকে দিয়েছি। এবং আমরা এখানটায় বলছি যে সাধারণ মানুষ আগে খাবে, তারপরে হচ্ছে এটা এক্সপোর্ট করার প্রসঙ্গ আসে। কিন্তু কূটনীতির পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা কিন্তু বাংলাদেশ এখন একটু আপার হ্যান্ড নিচ্ছে, সে একটু দর কষাকষি জায়গাটাতে উপরের দিকে আছে। না দিলে তাদের কিছু করার নেই। তো প্রথমে না বলে এখন আবার দেওয়াটা, সেটা একদম বিপরীত একটা মেসেজ কিন্তু আমাদের আমাদের বার্তা ওরকম ভাবেই দেয়। আগের সাথে এই ডিপ্লোম্যাসির আগের রূপের সাথে এখন। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিব, ফিরে এসে আমরা আলোচনা চালিয়ে যাব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, জিতেন বড়ুয়া সাংবাদিক এবং সভাপতি খাগড়াছড়ি প্রেস ক্লাব, এবং আছেন ডক্টর সৈয়দা রোজানা রশিদ, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর সৈয়দা রোজানা রশিদ, আপনার সাথে কথা বলছিলাম এবং ভারত বাংলাদেশ সম্পর্ক, ইলিশ কূটনীতি এবং নানা বিষয় নিয়ে, পার্বত্য অঞ্চলে যে অস্থিরতা চলছে তা নিয়েও কথা বলছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক হবে না, যদিও সাইডলাইনে দুই দেশের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের, তাদের দুজনের বৈঠক হবে। বিষয়টি হচ্ছে যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে চলছে, ভালো মন্দ মিলিয়ে যদি আমরা বলি, এই সময় প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল, অথবা এখানে যদি বৈঠকটি নাও হয় তাদের মধ্যে একটি আলোচনা হওয়াটা আসলে জরুরি কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই। আমরা ভারত এবং বাংলাদেশ একে অন্যকে কিন্তু আমরা জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। মানুষ তো তার ভূগোল বদলে দিতে পারে না, সেটা হলো সবচেয়ে বড় বাস্তবতা। সেটা ভারতের জন্য যেরকম সত্যি, আমাদের জন্য সত্যি। সেক্ষেত্রে এখানে সরকার পরিবর্তন হয়েছে, হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবং এটা নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছে, সেটা যেমন সত্যি, তেমনি দুটো দেশ যে সম্পর্কটাকে আবার সহজ করার চেষ্টা করবে, তাদের যে দুই দেশের ভেতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, কমন কিছু স্বার্থের ব্যাপার আছে, পানি বন্টন থেকে শুরু করে কমন বর্ডার, সেগুলোও কিন্তু সত্যি। এবং যত তাড়াতাড়ি এই দুই দেশের ভিতরে স্বাভাবিক সম্পর্কটা ফিরে আসে, ততই দুজনের জন্যই সেটা লাভের বিষয়। তো জাতিসংঘে একটা বড় সুযোগ ছিল তাদের দেখা হওয়ার, সেটা নানান কারণে হয়তো হচ্ছে না। অ্যাপারেন্টলি অনেক কারণ দেখানো হচ্ছে, উনি আগে যাচ্ছেন, ডক্টর ইউনূস পরে যাচ্ছেন ইত্যাদি। বা সেটা কতটা আসলে ইচ্ছে করে হচ্ছে বা ইচ্ছে করে হচ্ছে না, সেটা আমাদের আসলে বোঝার বাইরে। বাট কিছুটা সময় বোধহয় ওনারা নিচ্ছেন দুই পক্ষ থেকেই, কারণ একটা স্বাভাবিক ন্যাচারালি একটা জিনিস আসলে স্থিতাবস্থায় আসার জন্য যেটুকু সময় দেওয়ার দরকার, সেটা দেওয়া দরকার। দুজনেই হয়তো এটা অনুভব করছে। কিন্তু জাতিসংঘে আরো বড় মিশন নিয়ে উনি গেছেন, শুধু ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা, এটা একটা সাইড টক হতে পারে, বাট তার চেয়েও বড় একটা এজেন্ডা বাংলাদেশের জন্য এখন অপেক্ষা করছে। আমরাও কিন্তু সেদিকে তাকিয়ে আছি যে ওখানটায় যে উনি গণতন্ত্র এবং উন্নয়ন, এই দুটোকে একসাথে করে বাংলাদেশ কোনো নতুন মডেল দিতে পারে কিনা, বাংলাদেশের কথা ওনারা শুনবে এবং বাংলাদেশও ওনার। জি, এবং এই বিষয়টাতে আমি যদি একটু আপনার কাছে আসি আর একটা বিষয় নিয়ে, যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিন্তু আমেরিকার 4 জন সেনেটর চিঠি দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই চিঠি দেখেছেন, এবং এর মধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে সহযোগিতা করার কথা বলা হয়েছে। সেনেটরদের এই চিঠি আসলে কতটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে, নতুন করে কোনো বার্তা আপনি এর মধ্যে পেলেন কিনা?
আমি সিনেটরদের চিঠিটা দেখেছি। সেটা ওনারা আসলে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং এ ধরনের একটা সরকার পরিবর্তন হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশকে যেভাবে দেখতে চান তার পুরোপুরি একটা প্রতিফলন চিঠিটার ভিতরে আছে। ওনারা অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন, জাস্টিসের কথা বলেছেন, ডেমোক্রেসি তো অবশ্যই আছে, এবং এটা মনে করিয়ে দেওয়া যে এই সময় যদি আমরা ফেল করি তাহলে কিন্তু বড় ধরনের একটা ফেলিওর হয়ে যাবে। ওনারা যেটা চাচ্ছিলেন, যেভাবে বাংলাদেশকে দেখতে চাচ্ছিলেন, এটা ওনাদের যে ওয়াইডার ইন্দো প্যাসিফিক যে ওনাদের যে আগ্রহটা আছে এলাকাতে, জিওপলিটিক্যাল যে আগ্রহটা আছে, সেটা বাংলাদেশ এখানটা একটা বড় গুরুত্ব বহন করে। ওনারা আরো আগে থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন এই জায়গাটায় বাংলাদেশের ভেতরে ওনাদের একটা হোল্ড নেওয়ার। সেটা এই সরকার পরিবর্তনের ভিতর দিয়ে সুযোগটা এসছে, এবং বারবার মনে করিয়ে দিচ্ছেন ওনারা যে আমাদের কিন্তু ওই দিকেই আগাতে হবে, অস্থিতিশীলতার কোনো সুযোগ নাই, এখানে ট্রান্সপারেন্ট থাকতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে। যেই গণতন্ত্রের যে মডেলটা আমেরিকা ব্যবহার করে জি ডক্টর সৈয়দা রোজানা, আমি আবার আসবো আপনার কাছে অবশ্যই। আমরা একটু জি 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 আপনাকে ধন্যবাদ। আমরা একটু জিতেন বড়ুয়ার কাছে যেতে চাই। জিতেন বড়ুয়া, আমি আপনার কাছে প্রশ্ন করব, তার আগে আমি একটা তথ্য আমি একটু আপনার সামনে তুলে ধরতে চাই। এটি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন যে একটি গোয়েন্দা রিপোর্ট তারা পেয়েছে, যাতে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 900 কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে, এবং তারা বলছে যে এই গোয়েন্দা রিপোর্টকে হালকা ভাবে নেওয়া যাবে না। এবং এই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করে এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টাইল মিসাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী। এবং গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি বলছে যে ইতোমধ্যে ওই 900 কুকিও 30 জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতেদের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারে। এটি ভারতের বিষয়, কিন্তু আমি আসলে যে প্রশ্নটি করতে যাচ্ছি যে ভারত, বাংলাদেশ, মিয়ানমার সীমান্ত, এবং আপনি যে জায়গাটিতে আছেন খাগড়াছড়ি, এবং আমরা যদি বলি পার্বত্য জেলাগুলো, আমরা এখানে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন গোষ্ঠীর আসলে কিন্তু এখানে তারা কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী তাদের এক ধরনের মনোকামনা আছে, অথবা তাদের মধ্যে তারা এইভাবেই কাজ করে থাকে, বিভিন্ন রকম অপারেশনস করে থাকে। তো এই যে একটি পরিস্থিতি চলছে এখন পার্বত্য জেলাগুলোতে, এখানে কি এই ধরনের কোনো আপনারা কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন অথবা শুনতে পাচ্ছেন, অথবা এমন কোনো আশঙ্কা আছে যে ইতোমধ্যে তারা কোনো কর্মকাণ্ড করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য, অথবা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা পার্বত্য জেলাগুলোকে আরো অস্থিতিশীল করে তোলার জন্য সেখানে আরো কোনো সহিংসতা হতে পারে, অথবা কোনো খারাপ পরিকল্পনা করছে? না, অবস্থার দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে এই ধরনের মানে কিছু পরিকল্পনা থাকতেও পারে। কারণ এখানে যে বান্দরবান পার্বত্য জেলায় কুকিচিন নামে একটি সংগঠন রয়েছে, তারা কিন্তু মায়ানমারের সাথে সংযুক্ত ছিল। এরা বিভিন্ন সময় বড় বড় ধরনের মানে কি বলে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। তা এখন এই মুহূর্তে সেটাও তাদের যে মানে যে ধারণাটা আছে সেটা উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইদানিং বিশেষ করে পাহাড়ি সংগঠনগুলোর সদস্যরা খুবই মানে উগ্রতা, এদের চলাফেরায় উগ্রতা দেখা গেছে। মানে মিছিল যেটা করে 5 আগস্টের পর, আর তারা মনে করেছে বিশেষ করে এখানে আওয়ামী লীগ সরকারের আমলে শান্তি চুক্তি হয়েছে, ইউপিডিএফ শান্তি চুক্তিটাকে কখনো মানে নাই। তারা এটাকে বাতিল করে নতুন করে একটা চুক্তির মানে তারা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের একটা এটা অভিনব একটা কৌশল হতে পারে। তা সেক্ষেত্রে আমরা যেটা মনে করি আসলে পাহাড়ি জনসাধারণ কি সাধারণ মাস পিপল আসলে চুক্তিটাতে কি আছে সেটা অনেকেই একসাথে পড়ে নাই, না পড়েই মানে চুক্তিতে কিছু নাই বলা হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি চুক্তিটা যদি পড়ে, আর বিশেষ করে আমাদের যেটা ভুল হয়েছে যে মানে হাসিনা সরকারের সময়ে পার্বত্য জেলা পরিষদ গুলোতে যে সমস্ত চেয়ারম্যান মেম্বার নিয়োগ করা হয়েছিল, তারা আসলে আখের গুছানোর জন্য নিজেদের আখের গুছানোর জন্য তারা চেষ্টা চালিয়েছে। পার্বত্য এই সমস্যাটাকে মানে বাস্তবিকত সমাধানের জন্য জনসাধারণকে যে মোটিভেশন ওয়ার্ক দেওয়ার কথা ছিল, যে চুক্তিতে কি আছে এগুলো কিন্তু তারা কেউই বুঝায় নাই বা জনসাধারণকে অবগত করে নাই। যার কারণে বারবার বলা হয় যে এটা একটা মানে শান্তি চুক্তি বাস্তবায়ন হয় নাই, বা এটা একটা ফলস চুক্তি। আসলে চুক্তিতে এটা একটা পুরোপুরি একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে মানে এই এলাকার
জনগণই এই এলাকাকে শাসন করবে, এই ধরনের এই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে। কিন্তু এটা পরিপূর্ণভাবে না বোঝানোর কারণে বারবার যে মানে ইউপিডিএফ বলেন বা আদার্স যে সংগঠনগুলো আছে তারা জনগণকে বিভ্রান্ত করে বা ভুল বুঝিয়ে মানে তারা আবার নতুন করে চুক্তি করতে চাচ্ছে বা এই চুক্তিতে পাহাড়ি জনগোষ্ঠীর কোনো অধিকার নাই, এগুলি তারা বোঝাতে চাচ্ছে। কিন্তু বাস্তবিকতে সেটা না। এই চুক্তির আলোকেই কিন্তু পার্বত্য চট্টগ্রামের টোটাল সমস্যাটা কিন্তু সমাধান করা সম্ভব। পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলেই পাহাড়ে কোনো সমস্যা থাকবে না বলে আমরা সেটা মনে করি। জি জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আবার সুযোগ পেলে আপনার কাছে আসবো। আমি আবার একটু ডক্টর সৈয়দা রোজানার কাছে যেতে চাই যে প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাবেন, যেমনটা আপনি বলছিলেন। আমাদের অনেক প্রত্যাশা যে তিনি সেখানে যে জাতিসংঘে বক্তব্য দেবেন এবং বিভিন্ন রাষ্ট্র প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি দেখা করবেন। উনি যাবেন, আরও দেরি আছে, বাট আমি যদি আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই যে আপনি কি প্রত্যাশা করেন যে আমরা আসলে প্রধান উপদেষ্টার এই সফর থেকে আসলে বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার থেকে শুরু করে বাণিজ্যিক এবং অন্যান্য যে বিষয়, কূটনৈতিক যে বিষয়গুলো আছে, সেদিক থেকে কতটা লাভবান আমরা হতে পারি? ধন্যবাদ। আমার কাছে, আমি একটু আগেও আপনাকে বলেছি যে এবারে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের যাওয়াটা একটু অন্যরকম। বেশ কয়েক বছর ধরেই কিন্তু বাংলাদেশকে, আপনার গণতন্ত্রের যে তালিকা আছে সেখানে বাংলাদেশকে বেশ নিচে দেখানো হচ্ছিল বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। সেখানে বাংলাদেশ একটা নতুন বার্তা নিয়ে আসবে এবং এই জিনিসটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্ব জুড়ে যে ধরনের অটোক্রেসি এবং ফ্যাসিবাদের যে একটা মহড়া চলছে, সেখানে বাংলাদেশ একটা নতুন পরিবর্তনের একটা ধারক বাহক হিসেবে সেখানটায় উপস্থাপিত হবে। এবং এটা গেল একটা দিক, রাজনৈতিক নতুন ভাবে নতুন স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন দেশ হিসেবে সেখানটায় একটা মর্যাদা পাবো বলে আশা করছি। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন, যেই উন্নয়ন ছিল হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার, রাজনৈতিক হাতিয়ার, যেটা দিয়ে উনি বলেছেন। কিন্তু এবার আমরা সত্যিকারের উন্নয়নের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশকে বিশ্ব কিভাবে আশা করছে সেটা দেখতে পাবো। ডক্টর ইউনূস উন্নয়নের ব্যাপারে উনি খুবই আশাবাদী এবং উনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেন। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন হয় সেটার প্রণয়ন এবং সেটাকে নিয়ে আসার ব্যাপারে তখন হাসিনা সরকার থাকলেও যথেষ্ট এটার ব্যাপারে বাংলাদেশের কন্ট্রিবিউশন আছে। সেটা যে কারণেই উনি করে থাকুক, সেটা কিন্তু বাংলাদেশ জাতিসংঘে একটা ভালো অবদান রেখেছিল। এবং এবার এসেও এই ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইউনূস কিন্তু সেই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন এবং উনি সাথে করে নিয়ে যাচ্ছেন কিন্তু সেই উপদেষ্টাকে, এসডিজি যিনি দেখছেন, তো উনিও আছেন। আমরা আশা করছি যে এখানে শুধুমাত্র এসডিজির বিষয়ের ইমপ্লিমেন্টেশনের জিনিসগুলো নয়, তার সাথে সাথে ইনভেস্টমেন্টের জায়গাটা, বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে, সামাজিক প্রতিরক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে এবং রাজনীতি তো আছেই, সেগুলোই থাকবে এবারের রিফ্লেকশন। এবং আমি এটা আশা করি যে বাংলাদেশ একটা ভালো জায়গায় এবার থাকবে এবং বাংলাদেশকে অনেকেই নতুনভাবে আবিষ্কার করবে। জি, আপনাকে ধন্যবাদ। জিতেন বড়ুয়া, আমি আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম আসলে আজকে, যে পার্বত্য জেলাগুলো, সেই বিষয়গুলো নিয়েই আমি একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে পরিস্থিতি চলছে পার্বত্য জেলাগুলোতে, উপদেষ্টারা, একাধিক উপদেষ্টা আজকে গিয়েছেন, সেখানে কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সাথে। এই পরিস্থিতি, আপনি কি মনে হয় আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, নাকি না এই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো সংগঠন তারা চালাচ্ছে এবং এই পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের আসলে করণীয় কি? আপনি যেহেতু ওখানে থাকেন এবং আপনি বিষয়গুলো ভালো মতো ধারণা রাখেন, আপনি কি মনে করেন যে কি কি পদক্ষেপ আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন কোন জায়গাগুলোতে আসলে খুব স্ট্রিক্টলি নেওয়া উচিত যাতে শান্ত পরিবেশ সৃষ্টি হয়? ধন্যবাদ। আসলে আমি যেটা মনে করছি, পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য মানে একটি মহল বা বিভিন্ন বিদেশি শক্তি যেটা বলা হয়, হ্যাঁ, সেটা কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তিগুলো কাজ করে। এখন তারা তাদের এখানে দাতা সংস্থা হয়েও
পার্বত্য চট্টগ্রামে ঢোকার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি করছে, এবং এটা দিয়ে অনেক ক্ষেত্রে বিশেষ করে কিছু পাহাড়ি বড় বড় নেতা বা বাঙালি বড় বড় নেতারা তারা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হয়। এখানে বিভিন্ন এখন আগুনে পড়ে গেছে বিভিন্ন পাড়া, বিভিন্ন গ্রাম, এগুলিকে সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সাহায্য সংস্থা কিন্তু আসতেছে। এখানে প্রজেক্ট তৈরি হবে, এখানে যে এই প্রজেক্টের অনেকে সুবিধা নিতে চাবে, এই কারণে সেটা আমি মনে করি এটা একটা সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিগত সময়ে আমরা দেখেছি। আর এই ক্ষেত্রে যেটা আমি মনে করব, এই পরিস্থিতিটাকে উত্তরণ করার জন্য সকলকে সহনশীল মনোভাব হতে হবে। বিশেষ করে এখানকার যে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এখন ধরেন এখানে কোনো আওয়ামী লীগ নেতৃবৃন্দ নাই, বিএনপি নেতৃবৃন্দরা আছে। বিএনপি কোনো সময় চুক্তিটাকে মানে নাই। তারা যদি এটাকে সহনশীলতা ভাবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করার জন্য, পাহাড়ে বাঙালি মিলেমিশে থাকার জন্য কাজ করে, এখানকার এই দলের যে প্রধান নেতারা আছে তারা যদি সহমর্মিতা দেখায় এবং সহজভাবে এটাকে মানে পাহাড়িদেরকে হ্যান্ডেলিং করে, তাহলে আমি মনে করি এটা সমাধান আসবে। আবার এই ক্ষেত্রে পাহাড়ি নেতৃবৃন্দকেও সোচ্চার হতে হবে। বিশেষ করে মানে যারা অভিভাবক শ্রেণী আছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে, যুবক শ্রেণীদেরকে মানে কন্ট্রোলে রাখতে হবে। এখন যুবকরা খুবই উত্তেজিত, খুবই তারা মানে কি বলে উত্তেজনা দেখাচ্ছে, তারা প্রয়োজনে অস্ত্র হাতে নিবে, এই ধরনের হুমকিও দিচ্ছে। সেই ক্ষেত্রে এদেরকে বিরত রাখতে হবে। আর বিশেষ করে ধরেন আপনি যেটা বললেন যে যুবকরা তারা বলছেন যে প্রয়োজনে অস্ত্র হাতে নিবেন, কোন প্রয়োজনে আসলে অস্ত্র হাতে নিবেন, মানে কি বিষয়ে তারা অস্ত্র হাতে নেওয়ার কথা বলছে? তারা তো মানে অনেক ক্ষেত্রে যেটাতে আমরা দেখছি গত কয়েকদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা মোটামুটি তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা তাদের মানে অস্ত্র হাতে তুলে নেবে, এই ধরনের হুমকিও তারা দিচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে ধরেন আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে তারাও পৃষ্ঠপোষকতা করতেছে, সেটা আমরা অবস্থা দৃষ্টিকোণ থেকে দেখতেছি। মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি গায়ে পরে সেনাবাহিনীর উপর আসতেছে, মানে কোনো ধরনের সহনশীলতা নয়। একটা সুশৃঙ্খল বাহিনী তারা তো হুট করে ব্রাশ ফায়ার করবে না, তারা তাদের গায়ের উপর যখন চলে আসে তাদের রক্ষা করার জন্যই তারা অনেক ক্ষেত্রে কোনো কিছু মানে অ্যাটেম্প নিতে বাধ্য হয়। তাই সেক্ষেত্রে এখানে মুরব্বী শ্রেণী যারা থাকে পাহাড়ি জনগোষ্ঠী, তারা তাদের ছেলে সন্তানদেরকে যদি কন্ট্রোল করে, তারা যদি মনে করে যে না আমরা আলোচনার মাধ্যমে ইদানিং যেমন গতকালকে এবং আজকেও কিছু কিছু পাহাড়ি এলাকায় মুরব্বী শ্রেণীর লোকজনরা বাঙালি এবং পাহাড়ি নেতৃবৃন্দকে বসে একটি সম্প্রীতি কমিটি করেছে, যাতে বাঙালি পাড়াগুলোতে পাহাড়িরা না যায়, পাহাড়ি পাড়াগুলোতে যারা বাঙালিরা হামলা না চালায় বা উভয়ই হামলাগুলোকে ট্যাকেল দিতে পারে, সে ধরনের একটা সুন্দর পরিকল্পনা নিয়েছে। এটা বিশেষ করে খবংপুরি এলাকায় আমরা দেখেছি, জেলা সদরের আরো বিভিন্ন দিঘিনালায় আছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে। তো এই ধরনের সম্প্রীতি কমিটির মাধ্যমে যদি আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশটাকে মানে ধরে রাখতে পারি, আবার সেক্ষেত্রে প্রশাসনকেও সোচ্চার হতে হবে। যেমন কোন ধরনের যে ছোটখাটো ঘটনা নিয়ে যে বড় ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, এগুলা যেহেতু আমাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে, ফিল্টেক্টের তো গোয়েন্দাদের মানে ঘুরে ঘুরে এই ধরনের আবাস কিন্তু দেওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে আগে কেন যাচ্ছে না? আগে গেলেও তো পরিবেশ পরিস্থিতিটা এরকম হতো না। যেমন দিঘিনালা যে ঘটনাটা ঘটলো, মানে অগ্নিকাণ্ডের ঘটনা, সহিংস ঘটনা, এখানে যদি সকালবেলা থেকে শোনা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে, তাহলে আমরা যদি মনে করতাম যে এটা কোনো এই ধরনের মিছিল মিটিংটা ওই সময়ের জন্য বন্ধ করে দেওয়া উচিত, কোনো কিছু পাহাড়িরাও করতে পারবে না, বাঙালিরাও করতে পারবে না, তাহলে একটা পিসফুল অবস্থান থাকতো বলে সেটা আমি মনে করি। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনীকে আরো কঠোর হতে হবে, প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে। এখনো যে নমনীয় ভাব দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্যার সমাধান করা সম্ভব না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সময় আমাদের একদমই শেষের দিকে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম ডক্টর সৈয়দা রোজানা রশিদ, আমি ছোট্ট করে একটু আপনার মন্তব্য 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে চাবো যে এই যে পাহাড়ের যে পরিস্থিতি, আপনি কি মনে করেন সমাধানে অন্তর্বর্তী সরকারের করণীয় কি উদ্যোগ আসলে জরুরি ভিত্তিতে নেওয়া উচিত অথবা নিতে পারেন? আমি মনে করি যে এখানে ইনফরমেশনের একটা গ্যাপ আছে। কারা করছে, কেন করছে, কিভাবে করছে, সেটার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে ইনফরমেশন যেভাবে নেওয়া সম্ভব সেটা করতে হবে এবং ড্রাস্টিক হতে হবে। এসব জায়গায় নমনীয়তার কোনো সুযোগ নাই। দাদা যেভাবে বলেছে সেভাবেই আসলে এখানটায় একেবারেই শক্ত হাতে দমন করার একটা বিষয় আছে। স্ট্র্যাটেজিক হতে হবে এই জায়গাগুলোতে, যাতে করে মানুষের মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়াই এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে এবং সাধারণের ভিতরে এক ধরনের আস্থা নিয়ে আসা যে মানে একসাথে বসবাস করার মতো তাদের সংহতিটা যাতে থাকে, সে ধরনের মিটিং
পরিবেশ তৈরি করা, এই তিনটার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় কন্ট্রোল হওয়া। এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টকে এই ধরনের পরিস্থিতিগুলো শক্তভাবে কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে এবং কন্ট্রোলে নিতে হবে, এটাই আমার পরামর্শ। জি জি, এবং আমি একদম শেষ পর্যায়ে জিতেন বড়ুয়া, আমি জাস্ট আপনার সাথে যোগ করব অথবা আপনার কথাটা আসলে একটু বলতে চাই যে আপনি যেটা মূলত বলতে চাচ্ছেন যে প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে, এই তো বিষয়টা, এবং প্রশাসনকে আরো কঠোর হতে হবে। তারা যথেষ্ট নমনীয়তার সাথে বিষয়গুলো দেখছেন, কিন্তু আসলে তাদের উচিত আরো কঠোর হয়, এটি তো আপনি বলতে চাচ্ছেন নাকি? জি 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 জি, ঠিক আছে, ধন্যবাদ জিতেন বড়ুয়া আপনাকে এবং ডক্টর সৈয়দা রোজানা রশিদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আশা করি দর্শকরা আমাদের আলোচনা শুনেছেন এবং ভবিষ্যতে আপনাদের অতিথি হিসেবে পাবো এবং আপনাদের সাথে আরও অন্যান্য বিষয়ে কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।